দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজদিন নাসিরদৌলা। মূল আলোচনায় যাবার আগে দিনের প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই যদি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের আলোচনার বিষয় আমরা যেটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে কেন সংঘর্ষে জড়াচ্ছেন ছাত্ররা। এবং আপনারা নিশ্চয়ই জানেন দর্শকরা যে গতকাল কুয়েট ক্যাম্পাসে দুপুর 12:30টার দিকে ছাত্রদের সংঘর্ষের ঘটনা শুরু হয়, যেটি থেমে থেমে বিকেল 5টা পর্যন্ত চলে। এ নিয়ে প্রায় অনেক গণমাধ্যমে বলা হচ্ছে 50 থেকে 100 জনের মতো আহতের ঘটনা ঘটেছে এবং এ নিয়ে ছাত্রদল এবং বৈষম্য বিরোধীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন যে এখন পর্যন্ত 5 জন আটক হওয়ার কথা তিনি জানেন। এবং সমকালে আমি দেখছিলাম যে খুলনা মেট্রোপলিটন পুলিশের যিনি এডিসি নর্থ মোহাম্মদ নাজমুল হাসান রাজীব, তিনি বলেছেন যে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বিএনপি এর মাঝে যুব দলের একজনকে বহিষ্কার করেছে। এই ছিল আমার হাতে সবশেষ খবর। কোন পক্ষ দায়ী কোন পক্ষ দায়ী নয় সে নিয়ে ফেসবুকেও পরস্পর বিরোধী ভাষ্য আসছে। কে প্রথম উস্কানি দিয়েছে তা নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। বুধবার ছাত্রদের আন্দোলনের মুখে কুয়েটে সব ধরনের রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত আগে থেকেই ছিল সেই সিদ্ধান্ত আবারও সিন্ডিকেট বলেছে যে তারা সেই সিদ্ধান্তেই থাকবে। আমি যদি প্রথমে অ্যাডভোকেট দীপু আপনার কাছেই যেতে চাই, এই যে ঘটনাটা ঘটেছে সেখানে ছাত্রদলের যে আচরণ সেটির একটা পর্যালোচনা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কি প্যারেন্ট সংগঠন হিসেবে কিছুটা বিব্রত কিনা। তার আগে আমি ফাহাম আব্দুল সালাম, যিনি বিএনপিপন্থী একজন অ্যাক্টিভিস্ট এবং চিন্তক, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন সেটি একটু আপনাকে পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন যে আপনারা কি উন্মাদ হয়ে গেছেন? এটা ইম্যাটেরিয়াল যে খুঁজে বের করা দোষ কার। এই ধরনের বাংলাদেশি মারপিটে কখনোই এক পক্ষ দায়ী হয় না। তর্কের খাতিরে যদি স্বীকার করে নেই যে কুয়েটের শিবির বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয় নাই, তাহলে শুরুতে নিঃসন্দেহে তাদের দোষ ছিল। তাই বলে কি আপনারা সশস্ত্র হয়ে মারপিট করবেন? এই ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ। আপনারা কি এই দেশের মানুষকে আপনার প্রিয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেই জাহেলিয়ায় ফিরিয়ে নিতে চান কিনা? এই একই প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই যে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ছাত্রদলের যে ভূমিকা সেটি আসলে বিএনপি কিভাবে মূল্যায়ন করছে? আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণকারী বিদগ্ধ দুজন আলোচক, তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমার মনে হয় সর্বাপেক্ষা জটিলতম সময় আমরা অতিক্রম করছি। ক্ষমতাসীন যারা আছেন, আমাদের দেশের জনগণ এবং বিএনপি সমর্থিত উপদেষ্টা মণ্ডলী সরকার পরিচালনা করছেন, যার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে, যার মধ্যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচিত ব্যক্তিত্ব রয়েছে। আন্তর্জাতিক বিশ্বে অত্যন্ত সমাদৃত একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বজন শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করছেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। দীর্ঘ 17 বছরে ভয়াবহ স্বৈর শাসন মুক্তির পরে একটি সাম্য, গণতান্ত্রিক এবং জনগণের কাছে সমাদৃত বাংলাদেশ আমরা গড়ে তুলি। নতুন সরকারের সময়টা 6 মাস, এটি অনেক সময় নয়, তবে যে ঝুঁকিপূর্ণ সময় সরকার পরিচালিত হচ্ছে সময় এটি একটি গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে এমন একটি অবস্থানে এখন পৌঁছেছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য যৌক্তিক কতগুলো সংস্কার এবং তার মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে
রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাই এই দেশের সামগ্রিক জনসমষ্টিকে একটি সাম্য এবং মানবিক সরকার উপহার দিতে পারে। জি, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আমরা জানি যে বিএনপির বর্তমান সরকারের যে 6 মাস সেটি নিয়ে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন দল হিসেবে বিএনপির ভেতরে আছে, সাধারণ মানুষেরও আছে, কিন্তু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি খুবই সুনির্দিষ্ট এবং কুয়েটের গতকালের ঘটনায় ছাত্রদল যেভাবে রিয়্যাক্ট করেছে বা অ্যাক্ট করেছে যেটি আপনি বলেন সেই হিসেবে প্যারেন্ট সংগঠন হিসেবে বিএনপি কি কিছুটা বিব্রত কিনা, নাকি ছাত্রদল যেভাবে আচরণ করেছে সেটি আপনারা সেটি এক্সপেক্টেড ছিল? এটির উত্তরটি যদি একটু আমাকে দিতেন। উপস্থাপনায় যে কথা বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির সম্মিলিতভাবে ছাত্রদলকে আক্রমণ করেছিল কথাটি স্বীকার করে নিলে পরবর্তীতে ছাত্রদল সশস্ত্রভাবে তাদের প্রতি আক্রমণ চালিয়েছে, এটাকে সংগত হয়েছে কিনা আমি খুব ফ্ল্যাটলি অস্বীকার করতে চাই। ছাত্রদল এই জাতীয় করে সশস্ত্র আক্রমণ চালায়। দ্বিতীয়ত, স্বীকৃত মতে যদি হয়ে থাকে বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির সম্মিলিতভাবে কুয়েটে ছাত্র দলের মধ্যে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে, এটি এই জাতির জন্য, আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যজনক। আমরা ভীত, আমরা আরো বেশি ভীত হয়ে পড়ছি। কেন এরকম হচ্ছে? কাদের ইন্ধনে, কাদের অদৃশ্য ষড়যন্ত্রে, কাদের গোপন আতাতে? অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, আমি দুঃখিত, আমি বিনীতভাবে আপনাকে আরো একবার থামাতে চাই। আপনি বলেছেন যে ছাত্রদল সশস্ত্র অবস্থায় ছিল না, কিন্তু আমরা আজকের পত্রপত্রিকায় দেখছি যে বিএনপি এর মাঝেই যুব দলের একজনকে বহিষ্কার করেছে এবং যাকে বহিষ্কার করা হয়েছে তিনি রামদা হাতে ছিলেন। তার সংঘর্ষ চলাকালে মুখে গামছা বাঁধা এবং হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তিকে রামদা হাতে দেখা গেছে, যাকে স্থানীয়রা যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে শনাক্ত করেছেন এবং বিএনপি সেটা মেনে নিয়ে মাহবুবকে যুবদল থেকে বহিষ্কার করেছে। আমি বলছি ছাত্রদল সশস্ত্র অবস্থায় ছিল না। যুব দলের কাউকে সশস্ত্র অবস্থায় পাওয়া গেলে অবশ্যই আপনিও একমত হবেন সেটি ছাত্রদল নয়। আচ্ছা, এখন যুবদল নামধারী কেউ যদি এরকম এসে থাকে, দলের দায়িত্ব হচ্ছে তাকে বহিষ্কার করে দাও, দলের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। দল সেটি পদক্ষেপ গ্রহণ করে। আর একটি বিশাল রাজনৈতিক দলের মধ্যে যে রাজনৈতিক দলটি লাগাতার ভাবে গত 17 বছর নির্যাতিত হয়েছে, তাদের কেউ দল ছুট ভাবে যদি কখনো এমন কোন কর্মকাণ্ড করে যেটি দল চায় না এবং দলের শৃঙ্খলার পরিপন্থী, অবশ্যই সেক্ষেত্রে দল যেমন বিব্রত হয় তেমনি তার বিরুদ্ধে, তার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দল গ্রহণ করে এবং এটা সব দলের মধ্যে লাগাতার হয়ে থাকে। আমি যদি ছোট করে আপনাকে আরো একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই আপনি বলেছেন যেটি আমরা খবরেও দেখছি যে প্রথমে হচ্ছে যে যেহেতু ওখানে রাজনৈতিক কোনো রকমের কর্মসূচি বা আন্দোলন আগে থেকেই নিষিদ্ধ ছিল, সেজন্য ছাত্রদলের কমিটি গঠন নিয়ে কিছুটা উত্তেজনা ছিল এবং সেটি নিয়ে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটলো, যদি আমরা এটিও ধরে নেই যে ছাত্রদল সেখানে রিয়্যাক্ট করেছে, অর্থাৎ ছাত্রদলের উপর আগে হয়তো কোনো রকমের আক্রমণ করা হয়েছে এবং তারা সেটির প্রতিক্রিয়ায় আক্রমণে গেছে, যদি সেটিও ধরে নেই, তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই যদি ছাত্রদল এই ধরনের আচরণ করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে বিএনপি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ধরনের প্রশ্ন যদি তোলে, সেই প্রশ্ন কি অযৌক্তিক হবে কিনা? একটা কথা বলেছেন, আগে একটা জিনিস ভাবতে হবে, সেটি হচ্ছে যেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনীতি, যদি একথা স্বীকার করে নেওয়া হয় ছাত্রদল তার কমিটি গঠনের একটি প্রক্রিয়ার মধ্যে সেখানে সংগঠিত হচ্ছিল, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং শিবির সম্মিলিতভাবে যে কাজটি করেছে সেটি কি ছাত্র রাজনীতি নয়? আর তাদের উভয়ের যে পরিচয় সেটি কি ছাত্র রাজনৈতিক দলের পরিচয় হলো না? এই ছাত্র রাজনৈতিক দলের পরিচয় নিয়ে তারা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আর সেই বিশৃঙ্খলার দায়ভার ছাত্র দলের ঘাড়ের উপরে চাপানোর চেষ্টা করলে, আমরা তো ব্যক্তিহীন কথা করতে চাই, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সুসংগঠিত করার জন্য, শৃঙ্খলার জানার জন্য। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, জি, আপনার বক্তব্য পরিষ্কার। আপনি শেষ যে কথাটা তুলেছেন সেটি নিয়ে আমি জনাব সারওয়ার তুষার আপনার কাছে যেতে চাই। তাদের অভিযোগ খুব পরিষ্কার। ছাত্রদল আজকে একটি সংবাদ সম্মেলনও করেছে, সেখানে তারা বলেছে যে কুয়েটের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত সবশেষ নেওয়া হয়েছিল গত বছরের 11ই অগাস্ট, এবং তাহলে 7 জানুয়ারি মানে 11ই অগাস্ট গত বছরের, এবছরের 7 জানুয়ারি কেন কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হয়েছে এবং এই কমিটি 74 সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষর করা কমিটি পাওয়া গেছে।
তো সেটিকে কি আপনারা রাজনৈতিক কার্যক্রম এর মধ্যে ফেলবেন না? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। এই গতকালকে যে ঘটনাটা, এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা উদ্বিগ্ন। কারণ হচ্ছে বাংলাদেশে এই ধরনের ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, এটা নিয়ে খুব তিক্ত অভিজ্ঞতা আছে এবং ট্রমা আছে। তার মধ্যে এই ঘটনাটা গতকাল ঘটেছে এবং শুধু এটা ছাত্রদের মধ্যে, আমি প্রথমত একটু মানে ভুলটা সংশোধন করাটা আমাদের ভালো হবে। যেভাবে আপনি বলেছেন শুরুতে এবং আমি পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি, এটাকে সংঘর্ষ বলা হচ্ছে। এটা কিন্তু একচেটিয়া হামলা হয়েছে গতকালকে এবং সেখানে আপনারাই বললেন যে যুবদলের সহসভাপতি সহ, শুধু তো যুবদল না, আমার শ্রদ্ধেয় আলোচক বিএনপি যিনি নেতা এখানে আছেন, তিনি বলেছেন যে ছাত্রদলের কারোর হাতে অস্ত্রশস্ত্র ছিল না। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছি যে ছাত্রদলের সদস্যদের হাতেও প্রচুর লাঠিসোঁটা ইত্যাদি আছে। এখন এই পুরো ঘটনাটার যদি আমি বলি যে এখানে বিএনপির কিংবা ছাত্রদল, বিশেষত ছাত্রদলের যে অবস্থান, এটা হচ্ছে টেক্সট বুক এক্সাম্পল অফ গ্যাস লাইটিং। মানে প্রথমত তারা এখানে হামলা করিয়েছে যুবদলকে সাথে নিয়ে এসে, তারপরে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা তারা যে সংবাদ সম্মেলন করেছে, দোষটা চাপিয়ে দিতে চাওয়া, এটা হচ্ছে একেবারে গ্যাস লাইটিংয়ের মতো, যে আপনি নিজে একটা কাজ করলেন, করার পরে সেটা দায় আপনি নিচ্ছেন না নিয়ে হচ্ছে আপনি অন্যজনকে দোষারোপ করছেন। এটা কাজকে করেছে এবং এই ল্যাঙ্গুয়েজটা, এই তাদের যে প্রক্রিয়া, এটা আমরা বিগত ছাত্রলীগের আমলে দেখেছি। এখনও দেখবেন, উনি বললেন একটু আগে যে দল ছুটরে এরকম হামলা করে থাকতে পারে। ঠিক আছে, সহসভাপতি, দৌলতপুর থানার সহসভাপতি, তিনি কি দল ছুট? এই অনুপ্রবেশকারী তত্ত্ব কিন্তু যখনই ছাত্রলীগের কেউ হামলা করার পরে যদি তার মানে আর লুকানো যাচ্ছে না, তখন বলা হতো এরা শিবির বা অনুপ্রবেশকারী। এই একই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং গতকালকে আমি আরেকটা জায়গায় ছিলাম, সেখানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তারাও কিন্তু কথা একরকম, আমাদেরকে উস্কানি দিয়েছে। আপনি তো দেখবেন আগে কোন কারণে আমরা হামলাটা করেছি, এই একদম অন রেকর্ড এই বক্তব্য দিয়েছেন তিনি গতকাল আমার সাথে একটা টকশোতে। তো আমি তাকে প্রশ্ন করেছি যে কোন কারণে হামলা করা যাবে। ধরে নিলাম কোনো একটা উস্কানি ছিল ছাত্রদের তরফ থেকে, বা একটা বাকবিতণ্ডা হয়েছে, ছাত্রদের মধ্যে এরকম হতেই পারে, কিন্তু তার জন্য আপনি হামলা করবেন? হামলা তো আপনি করতে পারবেন না। এবং পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা খুবই ভীত। সারওয়ার তুষার, আহত তো দুই পক্ষের মানুষই হয়েছে, ছাত্রদলও হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র, আমি যতটুকু দেখেছি তাদের মধ্যে সবই হলো সাধারণ ছাত্ররা আহত হয়েছে, না ছাত্রদলের লোকজনও কিন্তু হতে পারে। ওকে, এখন যখন আপনি বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকেছেন, এইটার ব্যাপারে আপনি জানেন ছাত্রদের সেন্টিমেন্টটা খুব কড়া থাকে যখন বহিরাগত ক্যাম্পাসের মধ্যে ঢোকে। কিন্তু আমাদের খবরে কিন্তু বলছে যে তারা কমিটি গঠন করছিল এবং সোমবার থেকে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন তারা লিফলেট বিতরণ করছিল এই কমিটি গঠন করা নিয়ে, এবং সেটি নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে ছাত্রদলের এই কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল। এখন প্রশ্ন এখানে যেটি তারা তুলেছেন সেটি হচ্ছে যে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন করতে পারে, তাহলে ছাত্রদল কমিটি গঠন করতে গেলে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বাধা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটে কমিটি আছে কিনা আমার এই মুহূর্তে জানা নেই। এখানে কমিটি আছে এবং ৭৪ সদস্য বিশিষ্ট। ঠিক আছে, তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে আছে কিনা আমি জানি না, কারণ কুয়েটের ব্যাপারে আমরা জানি যে সেখানে ছাত্র রাজনীতি নাই, ফলে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারার কথা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপার হচ্ছে যে তারা তো অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা এবং তারা পুরোপুরি নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের তাদের প্রধান যেটা আপত্তি, নির্বাচনে অংশগ্রহণ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে না, কিন্তু যেহেতু তাদের থেকে এবং জাতীয় নাগরিক কমিটি থেকে যেহেতু নতুন রাজনৈতিক দল আসছে, তাহলে এখন আর তাদেরকে অরাজনৈতিক সংগঠন বলার সুযোগ না। অবশ্যই তারা রাজনৈতিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে ছাত্র রাজনীতি মানে ছাত্রদের যে কোনো ধরনের সংগঠিত তৎপরতা, এটা তো একটা রাজনীতি। সেটা কিন্তু আপত্তিটা থাকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারে। আপনি দেখবেন যে জুলাই মাসে যখন আব্দুল কাদেরের নামে 9 দফা, যেটা খুব ফেমাস 9 দফা, যখন জুলাইয়ের 17 বা 18 তারিখে ইন্টারনেট ছিল না, তখন যেটা দেওয়া হয়েছিল যে ছাত্রদের তরফ থেকে, সেই 9 দফায় কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতির ব্যাপারে, ছাত্র রাজনীতির ব্যাপারে স্পষ্ট ছাত্রদের অবস্থান ছিল। এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, এই বিশেষত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, বুয়েট, কুয়েট, এখানে ছাত্র রাজনীতির ব্যাপারে ছাত্রদের একটা আলাদা অনীহা আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি। কিন্তু এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি কিন্তু শুনি না যে ছাত্রদের তরফ থেকে কোনো আপত্তি করা হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু ছাত্রদলের কমিটি নিয়ে পুরো সকল ছাত্ররাই কিন্তু, আজকে যে আপনি তৎপরতাগুলো দেখলেন কুয়েটে, এটা কিন্তু শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবির করছে এরকম না, সাধারণ ছাত্রছাত্রীরা এটা চাচ্ছে না যে এখানে কোনো কমিটি থাকুক কিংবা কোনো রাজনৈতিক তৎপরতা থাকুক। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতক্ষণ পর্যন্ত এটা সমর্থন করছে, তাহলে আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের যদি দাবি হয়ে থাকে, তাহলে ছাত্রদলের সমর্থন করা উচিত। কিভাবে বুঝবো যে সাধারণ শিক্ষার্থীদের? না, আমি আজকে যতটুকু দেখলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের এত লোকজন নাই কুয়েটে, ঠিক আছে। আজ কিন্তু বিপুল পরিমাণে আমরা সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের তৎপরতা এবং প্রতিবাদ ইত্যাদি দেখেছি। তো এইটা যদি দাবি হয়ে থাকে, আচ্ছা ধরা যাক এখানে সাধারণ শিক্ষার্থী নাই, এটা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দাবি হয়ে থাকে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি, আমি তো কোনো সাধারণ শিক্ষার্থীকে বলতে দেখলাম না যে না, এই যে ছাত্র রাজনীতি থাকবে না, এই কথাটা যে বলা হচ্ছে আমরা এটা সমর্থন করি না, তারা তো এটা বলছে না, তারা এটা সমর্থন করছে। তাহলে ছাত্রদের দাবির পক্ষে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক এবং ক্যাডার ভিত্তিক রাজনীতি থাকবে না, এই দাবির পক্ষে যারা আছে, ছাত্রদলেরও তো এই দাবিতে আসা উচিত এবং তাদের ওই ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো উচিত। আসলে কে কার লেজুর সেটি নিয়েও বিতর্ক হতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কি তারা লেজুর হতে পারে, তাদের কাছে আপনারা লেজুর হতে পারে। আমরা কার লেজুর?
তাদের কাছে আপনারা যেহেতু এখন রাজনৈতিক দল আনছেন তাহলে তারাও বলতে পারে রাজনৈতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কি কোনো ফাদার পার্টি আছে? এর চেয়েও বড় কথা হচ্ছে যে ছাত্রদল যেটি বলছে যে ছাত্রদল এই ঘটনায় ছাত্র শিবিরকে দোষারোপ করেছে সরাসরি, এবং তাদের দাবি যে বৈষম্য বিরোধী ব্যানারে ছাত্র শিবির লুকিয়ে আছে। এই অভিযোগ কি পুরোপুরি ভিত্তিহীন স্যার? দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে যে ছাত্র শিবির তো আছে বাংলাদেশে, সংগঠন হিসেবে আছে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ছাত্র শিবির লুকিয়ে আছে। আমি কিন্তু আজকে স্ক্রিনশট দেখলাম কুয়েটের যে ছাত্রদলের গ্রুপ, এটা আপনি দেখেছেন কি আমি জানি, এটা অলরেডি লিকড। তো সেখানে দেখা যাচ্ছে কুয়েটের ছাত্রদলের মধ্যেও তারা ছাত্র শিবিরের একটা প্রতিনিধিত্ব রাখছে তাদের কমিটির মধ্যে, সেটা আছে, ঠিক আছে। সুতরাং এই অভিযোগ করে লাভ নেই, উদর পিন্টি বুদর ঘাড়ে চাপিয়ে লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে ছাত্রলীগও যে কোনো কিছুতে হামলা করার পরে, সাধারণ শিক্ষার্থীদের যে কোনো মবিলাইজেশনে হামলা করার পরে এই কথাটাই বলতো যে এখানে শিবির আছে কারণ আমরা হামলা করেছি। এই যে হামলা করার পরে হামলাটাকে পাশ কাটিয়ে এখানে শিবির আছে এই কথাটা তোলা, এটা কিন্তু পুরনো চর্চা। এই চর্চাগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং গ্যাসলাইটিং থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনার কাছে এই প্রসঙ্গেই আবারও আসতে চাই যে ছাত্র শিবির লুকিয়ে আছে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন কিনা, কারণ এটা এখন ওপেন সিক্রেট যে নতুন যে রাজনৈতিক দল আসছে আপনাদের, সেখানে যিনি প্রধান আহ্বায়ক ভূমিকায় কে থাকবেন সেটি নিয়ে কোনো বিতর্ক নেই, আমরা যে খবরে দেখতে পাচ্ছি, আপনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই তিনটি পদ নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে, এবং সেই দ্বন্দ্বে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে চারটি বলয়ের মধ্যে একটি হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে আসা নেতারা, অন্য ভাগে আছেন যারা ছাত্র শিবির থেকে এসেছেন সেই নেতারা। ছাত্র শিবির থেকে যারা এসেছেন তারা আসলে কখনো সাবেক হন কিনা সেই বিষয়টি নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনায় আসবো। আবার যদি জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে যেতে চাই, আমাদের একেবারে বিরতির কাছাকাছি সময় চলে এসেছি, আমরা যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি এই প্রসঙ্গেই থাকতে চাই। শুধু আপনার কাছে জানতে চাই যে আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো যারা এই কয়েক মাস আগেও স্বৈরাচারের বিরুদ্ধে জান বাজি রেখে লড়াই করলো, তাদের মধ্যে এক ধরনের এই যে অবিশ্বাস এবং এই যে হানাহানি শুরু হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? কেন হচ্ছে এটা? না, আপনি ধন্যবাদ আপনাকে। সরি, অভ্যুত্থানকারী শক্তি মানে তো বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এটাই তো। তা সেটা যদি বলি, যার যার তো নিজস্ব রাজনীতি আছে, এবং সেই রাজনীতি সমস্ত রাজনৈতিক দলগুলোর লক্ষ্য থাকে ক্ষমতা। সুতরাং এই জায়গায় কতকগুলো প্রতিযোগিতা, সংকট, এগুলো থাকাটাই আমি অস্বাভাবিক দেখি না, খুবই স্বাভাবিক দেখি। এই আমার একেবারে কংক্রিট প্রশ্ন। সুতরাং আমার মনে হয় ওইটা আমাদের কাছে কি বলবে যে সংকট থাকবে না, সব স্মুথ চলবে, ওই বিবেচনাটা আসলে কারেক্ট না, সেটাই রাখা দরকার। কিন্তু দেখা দরকার কোনটা, যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর আমরা ওই দিন 5ই অগাস্ট যে কথাটা বলার চেষ্টা করেছিলাম আমাদের দল বামপন্থীরা, সেটা হচ্ছে যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। অভ্যুত্থানের বিজয়ী হলে কিন্তু সব কিছু হয়ে যায় না, কিন্তু সেই যাত্রার পরিস্থিতিটা কি আমি একেবারে যদি টেনে নিয়ে আসি, মাঝের আলোচনাগুলো বাদ দিলাম, তাহলে কুয়েটের যে পরিস্থিতিটা আমরা দেখলাম, তো এইটা তো আমরা যদি সফট ভাষায় বলি অনাকাঙ্ক্ষিত, অনৈতিক, অমুক টমুক, সেইটা দিয়ে কিন্তু কাভার করে না। এইটা বরঞ্চ যদি আমরা ভালোভাবে একটা শিক্ষা নিয়ে এইটা একটা টেস্ট কেস বা একটা ঘটনা ধরে অল্টারনেট জায়গায় না খুঁজি, তাহলে আপনি আরও নতুন নতুন সংকটে পড়বেন। কি, যেমন ছোট করে যদি বলি, আপনার কিন্তু একটা প্রথম বিষয় হচ্ছে আমরা সারা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই, এটাই তো প্রধান বিষয়। তা আমি একটা আগে শিক্ষা প্রতিষ্ঠানে কেন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব না? আপনি যদি শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, এইটা নিশ্চিত করা থেকে যদি আমরা যথাযথ হাত দিতে পারতাম এবং করতে পারতাম, তাহলে তো এই ঘটনা হওয়ার কথা না। তথ্য কি বলছে? তথ্য বলছে রাজনীতি নিষিদ্ধ, যদিও সেটা অনেক পুরনো আলোচনা, সেটা আমি মনে করি খুবই ভালো হেলদি আলোচনা হওয়া উচিত। এবং আমরা কখনোই সবসময় বলে এসেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, এবং এটা নতুন নতুন সংকট তৈরি করবে। কারণ আপনি নিষিদ্ধের নামে অনেককে সামনে আনতে পারছেন না, কিন্তু আপনি দেখবেন মসজিদ ভিত্তিক নানাভাবে অন্যান্য শক্তি কিন্তু তারা রাজনীতি করে চলেছে। সেটা আপনি বুয়েট থেকে কুয়েট সমস্ত জায়গায় এগুলো যথাযথভাবে আমরা এই আলোচনায় একটা বিরতির পরে আপনার কাছেই ফিরতে চাই। দর্শক, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আমরা আজ কথা বলছি কেন সংঘর্ষে জড়াচ্ছেন ছাত্ররা, এই প্রসঙ্গ নিয়ে। এবং বিরতির আগে জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার সঙ্গে কথা হচ্ছিল, এবং আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না করে সেখানে রাজনীতি বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের কথা বললে আসলে সেটি কতটা
ইতিবাচক ভূমিকা রাখবে কি রাখবে না সেই বিষয় নিয়ে কথা বলছি। জি না, আমি যেটা বলতে চাইছিলাম আন্দোলনের ধারাবাহিকতাকে ধরে, তাহলে আমাদের তো গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং আমরা অনেকদিন ধরে জানি, একটু যদি বেশি পেছনে না ফিরলে খালি পয়েন্টটাকে তুলে রাখি, যে আমরা জানি যে একসময় এই ছাত্র যুবদেরকে ক্ষমতায় থাকার এবং ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন শাসক গোষ্ঠীর রাজনৈতিক দলগুলো, এবং যে যখন ক্ষমতায় ছিল সে কিন্তু পুরো দখলদারিত্বগুলো কায়েম করেছিল। তো এখন আমরা অতীত দিনের কথা যদি বাদও দিতে তো চাই, কারণ এই পরিবেশটা তো চাই না। গণঅভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। এখন সেই গণতান্ত্রিক পরিবেশে অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে সেরকম হ্যাঁ, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, পরিবেশ কলেজ ফিরে আসবে বা লেজুর ভিত্তিক যে ধরনের লেজুর রাজনীতি ভিত্তির বা পদায়নের পয়েন্টটা একটু পরে, জি। আমি বলছি লেজুর ভিত্তির শব্দটাকে একটু ভিন্নভাবে বলা উচিত, সেটা আমি ছোট করে বলতে পারি। প্রথম কথা হচ্ছে আমি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করব, শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। এবার আসি মত পথ কথা বলার জায়গাটা। তাহলে আপনি ওইখানে তো সবার কথা বলার অধিকার রাখতে হবে। সুতরাং আপনি একটা বৈষম্য বিরোধী নাম হোক, যে কোনো নামে সুযোগ রাখবেন, আরেক নামে সুযোগ দেবে না, তা তো চলতে পারে না। আপনি দেখেন, এটা কে না জানে, একসময় ছাত্রলীগের ভূমিকা, একসময় ছাত্র দলের ভূমিকা, ক্ষমতাসীন দলের একসময় ছাত্র সমাজের ভূমিকা, একসময় শিবিরের, আমি একসময়ের কথা বলছি, এবং খুলনা অঞ্চল বিভিন্ন অঞ্চলে তাদের যে ভূমিকা, এই নেগেটিভ ভূমিকাগুলো কে না জানে, সবাই জানে। রিসেন্টলি দেখবেন বৈষম্য বিরোধী নামেও কোথাও কোথাও মবের নামে যে সন্ত্রাসী ভূমিকা। তার মানে আপনি এক একটা যদি ভূমিকা রাখবেন, যদি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না করেন, তাহলে আধিপত্যকারী ভূমিকা এটা আসলেই সন্ত্রাসী ভূমিকায় পরিণত হবে, সংঘাতে রূপান্তরিত করবে। তাহলে প্রথমে এটা করতে হবে সবার সমসুযোগ। এটা হচ্ছে, এই কথা দিয়ে আমি এটা থামলাম। এবার যে আলোচনাটা একটা ওঠে, এটা আমি ঠিক মানে সেটা যদি বলেন, ওই যে বলে লেজুর আবৃত্তির রাজনীতি, তাই তো? আপনি দেখেন 18 বছর বয়স হলেই তো যে কেউ তো রাজনৈতিক দলের সদস্য হতে পারে। তার আগে এখন বলেন স্কুল জীবন থেকে তো সমর্থক হয়, আপনি তো সেটা বাদ দিতে পারবেন না। এখন এইটা নানা লোকের নানা ডিফারেন্ট। যেমন আমি যখন ছাত্র আন্দোলন করেছি, দেখেন আন্দোলন শব্দটা আসলো, আমরা কিন্তু কোনোদিন ছাত্র রাজনীতি বলিনি, কৃষক আন্দোলন বলি না, কিন্তু চলে আসছে ছাত্র রাজনীতি। আমরা এটা এখনো বিলিভ করি যে ছাত্রদের এটা আন্দোলন হওয়া উচিত, রাজনীতি না। সেইখানে তারা ছাত্র সমস্যা নিয়ে আন্দোলন করবে, এবং অবশ্যই তার যে কোনো দলের সমর্থক সে হইতে পারে, যে কোনো আদর্শের সে সমর্থক হবে, কোনো অসুবিধে নেই, এটা থাকা দরকার, সেটা একটা বিষয়। কিন্তু এটা তো আপনি আইন করে 1-2 দিনে পারবেন না। এইখানে যে কোনো দলের সমর্থক হলে তিনি, আমি যদি অফও রাখি, প্রথমে ধরেন আইন করলাম যে এখানে কোনো দলের অঙ্গ সংগঠন থাকবে না, ওই দল হয়তো বাদ দিল, কিন্তু আপনি তাতেও তো শেষ করতে পারবেন না। ওয়ার্ডিংটা হচ্ছে রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ না, আমি মনে করি না, এটা খুবই কারেক্ট না। কারণ রাজনৈতিক সংগঠন তো এখানে যে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি তো আর রাজনীতি করে না, তার সমর্থক থাকতে পারে। আমি বলছি যে আপনি প্রথমে আসতে হবে যে আমি সবার জন্য সম অধিকার রাখবো, গণতান্ত্রিক পরিবেশ রাখবো, শিক্ষার পরিবেশ নিশ্চিত করব। এইখানে কোনো টেন্ডারবাজি হবে না, কোনো ঘটনা ঘটবে না। এইখানে শিক্ষকরা কোনো রাজনীতিতে, কারা নিশ্চিত করবেন? এটা আগে করতে হবে, সরকারকে প্রথম নিশ্চিত করতে হবে। আপনি যদি আইনটা নিশ্চিত করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সরকারে যেই থাকে তার পছন্দের ছাত্র সংগঠন যারা থাকে তারাই সেখানে প্রভাব বিস্তার করে, এবং সেই জন্যই সাধারণ ছাত্রছাত্রীরা বলে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। এই জায়গা থেকে তো আমাদের তুলে আনতে হবে। আমি বলছি যে সারা দেশটাকে তুলতে চাই, আমি যদি ন্যূনতম ওই জায়গাটা তুলতে না পারি তাহলে তো হয় না। দেখেন কুয়েট নিয়ে অন্য আলোচনায় যাচ্ছে না, ছোট করে যদি বলি, অবশ্যই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে কারা কি দায়ী এই ব্যবস্থা করা হোক। আপনি কি ভাবেন যে সুষ্ঠু তদন্ত হবে? হ্যাঁ, ইয়েস, এইটা একটা আপনি খুবই যে কোশ্চেন করলেন, এইটা আমিও এখনো করে নিশ্চিত করতে বলে পড়তে পারছি না যে সুষ্ঠু তদন্ত হবে। কেন আমি বলি, আমি দূর থেকে যেটা দেখলাম 5 জনকে আটক করা হয়েছে, এই 5 জনের কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই, অতীতে কিছু হয় না, 5 জনের কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। ওনারা যে আশেপাশের সাধারণ মানুষ, তাদের মধ্যে থেকে 5 জনকে আটক করা। আমি ওই যে আটকের, ওটা তো আবার অন্য গল্প বলতে হয়, আটক টাটক কি হয় এগুলো কিন্তু সবাই আমরা জানি। আমি সেটা নিয়ে আমি বলতে চাইছি, দেখুন আমি যেটা ফেসবুক না টেলিভিশনে দেখলাম, যিনি ওইখানকার প্রধান শিক্ষক, মানে কুয়েটের, ওনার কি যে চেহারা দেখলাম আর কি, মানে যেভাবে উনি আসছেন মনে হয় যেন উনি একটা অপরাধী বেশে, এবং যেভাবে উনি বেষ্টিত হয়ে যেভাবে করছেন, তো এইখানে মিনিমাম তো কোনো ভদ্রতা বোধ, সভ্যতা বোধও তো আমি দেখলাম না। তা আপনি করবেটাকে? তা আপনি এটা শিক্ষককে যেমন তার মর্যাদা রাখতে হবে, ছাত্রকে শিক্ষকের মর্যাদা দিতে হবে। পুরো বিষয়টাই কিন্তু এখন একটা হযবরলা পজিশন যাচ্ছে। এই অবস্থা বজায় থাকলে মোটেই, আপনি যে কথা একটু আগে বললেন, কোনো সুষ্ঠু তদন্ত, অন্য কিছু হবে না। আর ওইটা শুধু মন্তব্য করি, কারণ 90-এর গণঅভ্যুত্থান এবং 80-র দশক থেকে তো আমরা এগুলো সরাসরি করে এসেছি। পুলিশের কাছে গেলে সে আগে চিন্তা করে ক্ষমতায় কে আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সেইটা বিবেচনা করে
কোনোভাবে একটা কিছু করার চেষ্টা করে এটা সুষ্ঠু কিছু হয় না। জি। এবং এইবারও আমিও সন্দেহ করি সেইটা হওয়াটা একটা কঠিন। কিন্তু আমি কথা বলছি যে আপনি যদি ওই রকম একটা জায়গা আমরা যদি না আনতে পারি, আমি একটা বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে যদি গণতান্ত্রিক পরিবেশ না আনতে পারি, কি করে দেশে এই পরিবেশ আনবো? আমার তো বোধগম্য হয় না। জি জনাব প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমি সারোয়ার তুষার আপনার কাছে যেতে চাই। যে প্রসঙ্গটি এসেছে সেটি হচ্ছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং যারা দোষী তাদের বিচার হবে, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রসঙ্গটি নিয়ে আমরা আগে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের নাম আসছে বারবার, যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে আসলে ছাত্র শিবিরের একটা বড় অংশ তারা এখানে এসেছে এবং ছাত্র দল কিন্তু প্রথমত তাদেরকেই দোষারোপ করেছে যে তারাই এই হামলা চালিয়েছে তাদের উপর। এবং আপনি বলছিলেন যে শিবিরের যে ট্যাগিং, সে বিষয়ে আসলে এই যে আপনারা জাতীয় নাগরিক কমিটি এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে রাজনৈতিক দল আসার কথা হচ্ছে, আমি বলছিলাম যে সেই রাজনৈতিক দলের যেই আহ্বায়ক পদ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র, এই তিনটি পদে শিবিরের কাউকে দেয়া এবং না দেয়া বিষয়ে কিন্তু অলরেডি একটি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এবং রবিবার থেকে কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি একদল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই আছেন, তারা বলছেন যে শিবিরে থাকলে সমস্যাটা কোথায়, কারণ শিবির কিভাবে 5 অগাস্টের বা অগাস্টের এই আগের সময়টাতে তাদেরকে কিভাবে শেল্টার দিয়েছেন, যখন এই সমন্বয়করা, কেন্দ্রীয় সমন্বয়করা যখন ডিবি অফিসে ছিলেন, যখন ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল, তখন শিবির তাদেরকে কতটা শেল্টার দিয়েছে। তাহলে এই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা একটু যদি আমি জানতে পারি। আপনি 3টা প্রসঙ্গ তুলেছেন। প্রথম কথা হচ্ছে তদন্ত কমিটি, আমরা আশা করব যে এটা ওয়ার্কস হবে না, মানে একটা করলাম তারপর আর সেটা কিছু আসলো না, সেরকম হওয়া উচিত হবে না। এবং ছাত্রদের চাপ রাখা উচিত যে ঘটনায় কারা জড়িত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি কোনো দায় থাকে, শিবিরের কোনো দায় থাকে, যারই দায় থাকবে সেটা পরিষ্কার করে তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্টলি বলবে, এটা আমরা আশা করি। ঠিক আছে, এটা গেল, এই নিয়ে আর কথা বলবো না। তারপর দ্বিতীয় যে প্রসঙ্গটা আপনি বলেছেন সম্ভবত শিবিরের সাথে সংশ্লিষ্টতা নিয়ে, শিবিরের সংশ্লিষ্টতা, দেখুন আমরা মানে আপনার কাছে যদি সত্যি প্রমাণ থাকে যে শিবির এখানে আছে, আপনি বলেন অমুক অমুক শিবির, আপনি তো যদি এইটুকু অভিযোগ আপনি করতে পারেন তাহলে আপনাকে এটাও দেখাতে পারতে হবে যে, কারণ আমরা দেখেছি যে শিবির আগে ছাত্রলীগে এরকম অভিযোগ করা হয়েছে যে শিবির কিছু পরিমাণ স্লিপিং সেল হিসেবে ছাত্রলীগে ঢুকেছিল এবং তারা পরবর্তীতে তারা নিজেরাই স্বীকার করেছে। এখন যদি এরকম কেউ থাকে, এটা তো এমন না যে আজকের যুগে আমরা যদি বের করে ফেলতে পারি যে যুব দলের সহসভাপতি হামলায় জড়িত ছিলেন, তাহলে এটাও বের করতে পারা উচিত। ফলে শুধু অভিযোগ না, যদি রিয়েলি ওখানে কেউ থাকে তাহলে এটা এক্সপোজ করা উচিত। কুয়েট কেন, সারা দেশেই যেখানে শিবির আছে, যদি মনে করা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে শিবির আছে, মানে শিবির বলতে এখন দেখুন শিবির কথাটা, একটা সেকেন্ড, শিবির কথাটা কিন্তু বাংলাদেশে সাবেক শিবির নাকি বর্তমান শিবির? হ্যাঁ, এই যে আমি এটাই বলতে চাচ্ছিলাম, শিবির কথাটা এখন হয়ে গেছে যে অনেক কিছুই শিবির হয়। শিবির মানে আমি ধরে নেব যারা শিবির সংগঠনটা করে, যারা মতাদর্শিকভাবে ওই সংগঠনে আছে, যাদের কোনো পদবি আছে, এর বাইরে আপনি যাকে তাকে শিবির বললে সেটা আমরা আগে যারা শিবিরে ছিল তারা কেন শিবির হবে এখন? তারা কেন শিবির মানে আমি যেটা যে একটা অদ্ভুত ফ্রেমিং আমি ইদানিং খেয়াল করছি, সেটা হচ্ছে এক্স শিবির কিংবা সাবেক শিবির। এটা আমার কাছে কিন্তু অদ্ভুত লাগতেছে, কারণ হচ্ছে কি, হয় আপনি শিবির অথবা আপনি শিবির নেন, মাঝামাঝি কি আপনি শিবির রাজনীতি ছেড়ে দিয়ে আসলে মানে আপনি শিবির করেন না। ঠিক আছে, তাহলে এক্স শিবির কি? এখন যেটা হয়েছে আমি দেখেছি অনেকে এক্স শিবির হিসেবে কোথাও জায়গা চাচ্ছে যে আমরা এক্স শিবির, সুতরাং আমাদেরকে জায়গা দিতে হবে। এটা খুব এই প্রসঙ্গে আমি একটু বলি, ডক্টর জাহিদুর রহমান উনি তার ফেসবুক একটি পোস্ট সম্প্রতি খুব আলোচনায় এসেছে, যেখানে তিনি বলেছেন যে আমি শিবিরের সাবেক নেতাকে সাবেক মনে করি না, তারা আসলে এখনো শিবিরেরই অংশ, কিন্তু কৌশলগতভাবে নিজেদের সাবেক বলে পরিচয় দেয়। শিবিরের প্রবণতা হলো কৌশলের নামে মানুষকে বিভ্রান্ত করা, এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেওয়া হতো, এখনো দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে ট্যাগিং করে। তাহলে তো আপনাদের মধ্যেও কিছুটা অস্বস্তি আছে, যে কারণে তাহলে আপনি যেটা বলেছেন ওই প্রশ্নে আসি, খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। আপনি প্রথমত কোনো একটা বরাদ দিয়ে বলছেন 4টা প্রভাব বলয় আছে এর মধ্যে, ছাত্র শক্তি, শিবির, আর এটা বিবিসির সংবাদে বলা হয়েছে। হ্যাঁ, ওকে, ছাত্র শিবির, ছাত্র শক্তি, শিবির, বাম, আরেকটা কোন বলয় আমি ঠিক, আপনার কি মনে আছে? আপনি বলেন যে 4টা বলয়ের মধ্যে আমরা আমাদের চ্যানেলে গত পরশুদিনের একটি রিপোর্ট গিয়েছে, সেখানে 3টি ভাগের কথা মোটা দাগে বলা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু বাই দ্য ওয়ে এই কোনো বলয়ের মধ্যেই নাই। ঠিক আছে, তার মানে এরকম অনেকে আছে। ঠিক আছে, এখন এই ফ্রেমিং গুলো করে কেন মিডিয়া? কারণ হচ্ছে যে এটা করলে তাদের কথা দাঁড় করাতে, স্টোরি দাঁড় করাতে সুবিধা হয়, কারণ আদারওয়াইজ আমাকে কিভাবে আপনি ডিফাইন করবেন? হ্যাঁ, আমি কিন্তু এই কোনোটাই করিনি কখনো। ঠিক আছে, মানে অনেকে আমাকে মনে করে ইত্যাদি নানা কিছু, কিন্তু আমি কিন্তু এই ধরনের কোনো ছাত্র। কোন ফোরাম থেকে কাকে আপনারা সদস্য সচিব করতে চাচ্ছেন, কোন ফোরাম থেকে কাকে, কোন ফোরাম না আমি বলি, সেটির কিন্তু সম্পূর্ণ রিপোর্ট কিন্তু গণমাধ্যমে আছে। ফোরামটা বলি না, আমরা চাচ্ছি বলতে আমাদের, আপনি দেখেছেন যে সর্বশেষ একটা জেনারেল মিটিং হয়েছে, সেই জেনারেল মিটিংয়ে কিন্তু আমরা পুরো সংগঠন
187 জনের কমিটির মধ্যে 110-এর বেশি সদস্যের উপস্থিতিতে একটা সাধারণ সভা হয়েছে এবং সেখানে আমাদের কিন্তু দল গঠনের কার্যক্রম অব্যাহত আছে। আজকেও প্রিপারেটরি মিটিং হয়েছে, এগুলো চলছে। এটাই হচ্ছে আপনাকে দেখতে হবে, এই হচ্ছে দল গঠনের মানে পদ্ধতি এবং এইটাই হচ্ছে দল গঠনের স্টোরি। এটা কি ফলো করা উচিত। এর বাইরে যেগুলো হচ্ছে, আপনি একজনের নাম বলেছেন, আমি অন রেকর্ড বলতে চাই, সেটা হচ্ছে যে ওনার কথাটা কিন্তু কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে শিবির ট্যাগিং, এটার বিরোধিতা আপনিও করছেন, আমিও করছি, প্রিন্স ভাইও করবেন, সবাই করবেন, কারণ শিবির ট্যাগিং দিয়ে কী হয়েছে বাংলাদেশে আমরা জানি। এখন বলছে শিবির হওয়ার কারণে বঞ্চিত করা, উনি কিন্তু এখন শিবিরের রাজনীতি করেন না, যিনি এই কথাটা বলেছেন, যার উদ্ধৃতিটা আপনি ব্যবহার করেন না, কিন্তু উনি বলেছেন যে যারা অতীতে শিবির করতেন, সাবেক শিবির আপনি যাদেরকে বলছেন, তাদেরকে ওনারা 4টা পদের মধ্যে ওনারা কিছু একটা বা 2টা পদে দেখতে চেয়েছেন, কিন্তু শুধুমাত্র শিবিরের পদে মানে এক্স শিবির হওয়ার কারণে তারা সেখানে যেতে পারছে। আমাদের সংগঠনে এই ধরনের কোনো আলোচনা হয় না যে শিবির হলে আপনি আসতে পারবেন না। তাহলে গণমাধ্যমের খবর, কিন্তু না, গণমাধ্যমের না, আমি বলছি যারা এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে গেছে কিংবা যারা এটাকে নিয়ে পত্রপত্রিকায় বলছে যে শিবির হওয়ার কারণে আমাদেরকে নেওয়া হচ্ছে না, তারা ভুল করছেন এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন। এটা উচিত হচ্ছে অবশ্যই সংগঠনের ভেতরে আলোচনা করা। রবিবার থেকে অনেকগুলো ফেসবুক পোস্ট আসছে, কিন্তু বেশিরভাগই আসছে একটা সুনির্দিষ্ট কোয়ার্টার থেকে, কিন্তু দলের জায়গা থেকে আপনি সুনির্দিষ্ট কোয়ার্টার যারা, তারা সাবেক শিবির হতে পারে। তারা যদি নিজেদেরকে সাবেক শিবির মনে করে, আমি বলবো যে তাদেরকে এই তকমা থেকে বেরিয়ে আসা উচিত। সাবেক শিবির বলতে কিছু থাকতে পারে না, হয় আপনি শিবির করেন অথবা আপনি শিবির করেন না। সাবেক শিবির পরিচয়টা তো ক্যারি করার কিছু নাই। আমি একসময় শিবির রাজনীতি করেছি, আমি ওই রাজনীতিটা এখন আর ঠিক মনে করি না বলেই তো আমি আর শিবির করছি না। তাহলে হোয়াট ইজ সাবেক শিবির? আমি এটা আসলে বুঝতে পারি না, এই জন্য আমি বারবার এই জায়গাটাতে হ্যামার করতে চাই যে সাবেক শিবির ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না। যারাই যে কোনো পদ চায়, আমিও পদপ্রত্যাশী, আমিও চাই আমি সংগঠনে একটা দায়িত্ব নেব এবং আমাকে একটা ভালো জায়গা দেওয়া হবে, বা যেখানে আমাকে সংগঠন মনে করে সেখানে আমাকে তারা দেবে, আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। এই আলোচনাটা হবে সংগঠনের ভেতরে। পুরো সংগঠন এটাই মনে করে যে 2-1 জন এটাকে সংগঠনের বাইরে নিচ্ছেন, তারা যদি মনে করেন, নিজেদেরকে দায়িত্বশীল মনে করেন, তাহলে তারা অবশ্যই তার সোশ্যাল মিডিয়া নেওয়া উচিত না। এবং তারা কবে কার সাথে কী কথাবার্তা বলেছেন সেগুলো কনভারসেশন যখন তারা লিক করেন, এটা অত্যন্ত গর্হিত কাজ। এটা যেই হোক, আমি কিন্তু আপনি যার রেফারেন্স দিয়েছেন আমাদেরই দলের সংগঠনের লোক, কিন্তু আমি বলছি যে এটা করাটা ঠিক হচ্ছে না। এটা কেউ সমর্থন করবে না, উনি নিজেও সমর্থন করবে না। এই কারণে বাকি যেভাবে দাঁড় করানো হচ্ছে যে এটা হচ্ছে পদ নিয়ে 2 পক্ষ হয়েছে, এরকম কোনো পক্ষ কিন্তু হয় না। পুরো সংগঠন এক জায়গায় আছে, এর মধ্যে 2-1 জন বা 2-1 জনের পক্ষের কেউ দাবি করছে যে তাদেরকে অমুক জায়গায় দিতে হবে। আমি বলবো যে তাদেরকে সংগঠনের মধ্যে আলোচনাটা করতে হবে। সংগঠন এখনো, আজকেও তো প্রিপারেটরি কমিটির মিটিং হয়েছে এবং সেখানে আপনি কোনো খবর পেয়েছেন, আপনি খবর নেন, আপনাদের তো লোকজন আছে, আপনি খবর নেন যে সেখানে কোনো ঝামেলা কিংবা কোনো মতদ্বৈততা কিছু হয়েছে কিনা। আজকে অনেকগুলো উপকমিটি হয়েছে, গঠনতন্ত্র কারা প্রণয়ন করবে, ঘোষণাপত্র কারা করবে, কারা প্রোগ্রামটা নামাবে, এরকম অনেকগুলো উপকমিটি হয়েছে এবং সেখানে সব ধরনের ওই যারা সোকল সাবেক শিবির, সাবেক শিবিরের মধ্যেও অনেকে, মানে অর্থাৎ যারা একসময় শিবিরের রাজনীতি করেছে এখন আর করেন না, কিন্তু আমাদের সংগঠনে দায়িত্বশীল পদে আছে, তারাও কিন্তু বিভিন্ন উপকমিটিতে আছে। তাহলে এর বাইরে গিয়ে যারা সোশ্যাল মিডিয়া যারা করছে, এটা আমি বলবো কাণ্ডজ্ঞানহীন এবং এটা দায়িত্বশীল না। সুতরাং সেটার দায়িত্ব আমরা নেব না, আমরা বলতে চাইবো না যে পদ নিয়ে আমাদের সংগঠনে খুব বড় কোনো ধরনের ঝামেলা হয়েছে। 1-2 জন ব্যক্তির মানে কি বলবো অসংলগ্ন কাজকে আপনি পুরো জাতীয় নাগরিক কমিটি পুরো 6 মাস যেভাবে কাজ করেছে, অলমোস্ট উইদাউট এনি টেইন্ট, কোনো ধরনের দাগ ছাড়া, এই সংগঠন আপনি দেখেছেন কোথাও কোনো খুব বড় ধরনের বিএনপি নামে সারা দেশে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে আপনি এরকম পান নাই। আমাদের সংগঠনের ভেতরে কোনো ধরনের কোনো কলহ, কিন্তু অনেক বড় সংগঠন না, অফকোর্স আমরা তো আমরা বড় সংগঠন না হলে আপনারা তো আমাদেরকে এবং বিএনপিকে এক জায়গায় রেখে তুলনা করেন না, কারণ আমাদের গুরুত্বটা বিচার করেই তো করেন। সুতরাং আমাদের এবং আপনারা মানে সরি আপনি পার্সোনালি নিয়েন না, এবং আমাদের ব্যাপারে বলার চেষ্টা করা হয় যে আমরা হচ্ছে সো কল কিংস পার্টি, কিন্তু সেই কিংস পার্টি হলে যা করা উচিত সারা দেশে ক্ষমতা হাতে থাকলে যা করে তার কোনটা জাতীয় নাগরিক কমিটি করেছে। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে জাতীয় নাগরিক কমিটি একটা ইতিহাস সৃষ্টি করেছে যে 6 মাসের মধ্যে এটার একটা পর্যায়ে এখন শেষ হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে অন্য একটা ফরম্যাটে থাকবে। একটা রাজনৈতিক দল তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দেবে, সেটা তারা দেওয়ার দ্বারপ্রান্তে আছে এবং এটা উইদাউট এনি, আপনি জাসদের ইতিহাস জানেন বাংলাদেশে কি হয়েছে, সেই তুলনায় এটা একটা আমরা বলবো যে একটা হেভেনলি এনভায়রনমেন্টের মধ্যে আছি। 2-1 জন এর মধ্যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেটার জন্য আমি মনে করি না যে পুরো সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা উচিত হবে। এইটাই সারওয়ার তুষার, আসলে এই যে ধর্মভিত্তিক বা এই যে একটা মানুষের মধ্যে কিছুটা কি বলবো এটাকে অস্বস্তি হচ্ছে এবং এই আলোচনাটা বারবার হচ্ছে, এটার কারণ কি এই যে গত কিছুদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য মানুষের এমন মনে হচ্ছে, যেমন যদি সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেগুলো বন্ধের যেই উদাহরণ, যেমন টাঙ্গাইলে ঘুড়ি উৎসব, উত্তরা চট্টগ্রামে এবার বসন্ত উৎসবে বাধা দেওয়া হয়েছে, ঢাকায় নাট্যোৎসব হয়নি, ফুলের দোকানে ভাঙচুর হয়েছে। আমি আজ দেখছিলাম যে খুলনা ইউনিভার্সিটিতে
সেখানে হলের নাম, সিন্ডিকেট সভায় হল সহ 19টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে, যেখানে বিজ্ঞানী ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, আচার্য জগদীশচন্দ্র বসু, কবি জীবনানন্দ দাশ, লালন সাঁই, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বিভিন্ন শহীদ বুদ্ধিজীবীদের নামে এই স্থাপনাগুলোর নাম ছিল। বলা হচ্ছে যে শিক্ষার্থীরা পুরনো নামগুলোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন এবং সেই কারণে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে। এবং আমরা যখন দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এতটা শক্ত অবস্থানে আছে, গাজীপুরের এই ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হলো, স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের একটা শক্ত অবস্থান আছে এবং সরকারের উপর কিছুটা প্রভাব প্রতিপত্তিও আছে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা যখন তেমন কোনো কার্যক্রম দেখি না বা এটিকে বাধা দিতে দেখি না, তখন সেটিও আসলে মানুষের এই যে এই ধরনের চিন্তা যে আপনারা কি একটি ধর্মবিশ্বাসের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছেন কিনা বা ধর্মভিত্তিক যেই রাজনীতি সেটির দিকে ঝুঁকে যাচ্ছেন কিনা, সেই প্রশ্নগুলো আসে কিনা সেই আলোচনায় আমরা আসবো। আমরা একটু অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু আপনার কাছে যেতে চাই। আপনি খুলনায় আছেন, অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এবং খুলনার প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে আমরা কথা শুরু করেছিলাম। এখন আমি অন্য কিছু প্রসঙ্গেও আপনার সঙ্গে কথা বলতে চাই। যেই প্রশ্নটি শুরুতেই করেছিলাম যে ছাত্র দল আসলে বিএনপির কতটা নিয়ন্ত্রণে আছে, এই প্রশ্ন এই কুয়েটের ঘটনার পর হয়তো আপনাদের কিছুটা মুখোমুখি হতে হবে। কিন্তু শুধু এটিই প্রশ্ন নয়, যেমন শাহজাহানপুরে বিএনপির নেতার বিরুদ্ধে দোকানে চাঁদাবাজির অভিযোগ এবং যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হয়েছে তিনি ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ, তার নাম আশরাফ এবং তিনি খিলগাঁও রেলগেট বাজারে রেলওয়ের জায়গায় নির্মিত সিটি কর্পোরেশন থেকে 5 থেকে 10 লাখ টাকায় দীর্ঘমেয়াদে লিজে নেওয়া দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করছেন। এছাড়া আমার কাছে লম্বা লিস্ট আছে এসবের। যে কোনো স্থানে চাঁদাবাজি করেন হাজি মনির, তিনি ঢাকা দক্ষিণ মহানগর কমিটির বিএনপি নেতা হাজি মোহাম্মদ মনির হোসেন। আমার মনে হয় সব এখানে পড়ে শোনানোর আমার দরকারও নাই। শরীয়তপুরে জাজিরায়ও একই ঘটনা ঘটেছে, আমতলী, চুয়াডাঙ্গা এবং কিছু কিছু জায়গায় বহিষ্কারও করা হয়েছে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই যখন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে আপনাদের এত বেগ পেতে হচ্ছে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে সে বিষয়ে আপনারা কতটা সফল হবেন যদি ক্ষমতায় যান? সেক্ষেত্রে মানুষের মনে কিছুটা শঙ্কা তৈরি হচ্ছে কিনা? সরাসরি এই প্রশ্নের উত্তর দিয়েই আর কিছু আলোচনা, এই পূর্বেকার সমৃদ্ধ আলোচকের বক্তব্যের সাথে আমার কিছু কথা বলতেই হবে। তো আগে আমি আপনাকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটি হলো, আপনি যেটা যেমন দেখছেন যে একদিকে চাঁদাবাজি সহ অন্যান্য বিভিন্ন অভিযোগ দিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে কিছু অভিযোগ আসছে, বহিষ্কারের মতো ঘটনা। আপনি একই সময় বোধহয় এটাও খেয়াল করেছেন সারা বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের দলের মধ্যে প্রকাশ্য ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া বিএনপি হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে সুনির্দিষ্টভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে 5ই আগস্টের পরে বিভিন্ন ঘটনার সাথে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন ঘটনায় যারা জড়িত তারা নেতৃত্বে আসতে পারবে না, এমনকি তারা সাধারণ সদস্য পদ পর্যন্ত পাবে না। অর্থটা হচ্ছে, এতদিন গত 15 থেকে 17 বছর ধরে বিএনপির রাজনীতি এটা ডেড ব্লক অবস্থা ছিল বলতে পারেন। কোথাও সম্মেলন হয়নি, কর্মী নেতা বাছাই কোনো প্রক্রিয়া ছিল না। দলকে পরিচালনা করার জন্য শুধুমাত্র কোনোভাবে দলটিকে ধরে রাখার একটা প্রক্রিয়ার মধ্যে একটা বিশাল সংগঠনকে আমাদের নেতা জনাব তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি, বিএনপির আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, এই দলটাকে ঐক্যবদ্ধ করতে 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 একটা মহি রূপে পরিণত করেছে। এর মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন চরিত্রের মানুষ ঢুকে পড়েছে, যাদের অনেকের মধ্যে অবশ্যই অপরাধ প্রবণতাগুলো কাজ করে। এদের কারো কারো দ্বারা কোনো কোনো বিচ্ছিন্ন ধরনের অপরাধ সংগঠিত হতে পারে, যার বিরুদ্ধে দল তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। আর যে বাছাই প্রক্রিয়ার মধ্যে এখন সংগঠিত সুসংগঠিত হচ্ছে, এই সাংগঠনিক প্রক্রিয়াটা সমাপ্তির সাথে সাথে আপনি দেখবেন সারা বাংলাদেশ বিএনপি একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবং যারা সংগঠনের মধ্যে আছে তাদের মধ্যে অভিযোগ দূরের কথা, আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। এই জন্য বিএনপি ছাত্র দল বলেন, যুব দল বলেন, কৃষক দল বলেন, বিএনপি বলেন, শ্রমিক দল বলেন, সমস্ত অঙ্গ সংগঠন সহ মূল বিএনপি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুসংহত একটি আদর্শিক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সাংগঠনিক কাঠামো সেভাবে প্রতিষ্ঠিত হবে। নিয়ন্ত্রণের বাইরে থাকার এবং চলার কারোর কোনো ক্ষমতা নাই। তবে যে জায়গাটা আমরা এখন ভয় পাচ্ছি, একটু আগে যে আলোচনাগুলো শুনলাম, আমি একটু দুশ্চিন্তা করি। সেই দুশ্চিন্তা এ কারণে, সাবেক শিবির যদি শিবির না হয় তাহলে ফ্যাসিস্টদের দোসর সাবেক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ হবে না, এর একটা আলামত পাচ্ছি। এজন্যে আজ থেকে 2 দিন বা 3 দিন আগে একজন মাননীয় উপদেষ্টা ঘোষণা করেছে, বা গতকালই বোধ হয়, যে মাপ চাইলে
অপরাধী আওয়ামী লীগে যারা আছে সব নির্বাচন করতে পারবে, ঢুকতে পারবে। আমার কেন যেন সন্দেহ হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য এই যে সরকারকে বিভিন্ন কায়দায় এক্সপ্লয়েট এবং ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া একটি সুনির্দিষ্ট আজকে বিএনপি মহাসচিব নির্বাচন নিয়ে যে আশঙ্কাটা প্রকাশ করেছেন এটার ভিত্তি আসলে কি? প্রধান উপদেষ্টা তো তাদেরকে অলরেডি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং তারপরে তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন, প্রধান উপদেষ্টার উপর তিনি ভরসা রাখতে চাইলেন। এখন হঠাৎ করে কি হলো যে তিনি এই আশঙ্কাটা প্রকাশ করলেন? আমি আপনাকে ক্লিয়ার করছি। তাহলে এই যে শিবির যদি শিবির না হয়, একজন বনদস্যু, সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসে মাঝে মাঝে। ওর দস্যু খ্যাতি কিন্তু আর কোনোদিন কুখ্যাতি যেটা যায় না, সবাই তাকে জানে দস্যু। শিবিরকে আমি এভাবে মূল্যায়ন করতে চাই না, তবে শিবির নিয়ে সাবেক শিবির কিভাবে মূল্যায়ন করবেন? তারা তো এতদিন আপনাদের জোটে ছিলেন, তাদের সাথে নিয়ে তো আপনারা আন্দোলন করলেন, তাহলে আসলে সেই মূল্যায়নটা করার জায়গায় আর আপনারা আছেন কিনা সেটিও তো একটি প্রশ্ন। সুনির্দিষ্ট রাজনৈতিক ইস্যুতে অনেক সময় জোট গঠিত হয়, জোট ভেঙে যায়। সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে অনেক সময় জোট গঠিত হয়, জোট ভেঙে যায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একসাথে সকলেরই কাজ করার ইতিহাস বাংলাদেশে আছে। এই জন্য রাজনৈতিক জোট কখন কিভাবে কি হলো সেটা আদর্শিক কোনো বিষয় নয়। এক একটা রাজনৈতিক দলের আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন না? এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রস্তাব সেটি শুরু থেকে আপনারা অপোজ করে আসছেন, সেই জন্য ঘোষণা করে দিয়ে সেই দলটিকে অন্ধকার কূপে নিক্ষেপ করে দিয়ে তাদেরকে সন্ত্রাসী হয়ে ওঠার সুযোগ করে দেওয়া রাজনৈতিক চিন্তা চেতনার ফসল হতে পারে না। রাজনৈতিকভাবে প্রতিহত করাটাই হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। এই জন্য কোন রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় দেশের জনগণ করবে। আইন দিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এই প্রক্রিয়াটিকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া বলে মনে করি না। এটা এখন করা উচিত না বলে আমরা বিবেচনা করি। এটি রাজনৈতিক দল, রাজনৈতিক জনগণের মধ্য দিয়েই তারা প্রমাণিত হয়ে যাবে তাদের নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত কিনা। আইন দিয়ে এভাবে একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া কখনো ভালো হয় না, কখনো ভালো ফলাফল বয়ে হয়। যেমন জামাত শিবির নির্বাচন নিয়ে যে কথাটি আপনি বলেছেন, আমাদের মহাসচিব তিনি অনেক দূরদর্শী এবং তিনি দেখছেন যে প্রক্রিয়াগুলো ক্রমাগত বাংলাদেশে হচ্ছে, তাতে আমাদের কেন যেন মনে হচ্ছে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া অন্য আরেকটি রাজনৈতিক দলের অবস্থানকে সুসংহত করার প্রক্রিয়া, দুটো প্যারালাল একসাথে চলে বাংলাদেশের রাজনীতির মাঠে নিজেদের অবস্থানকে ভোট যুদ্ধে বিএনপির বিরোধী একটি অবস্থান তৈরি করার চক্রান্তের জন্য আগামী বেশ কিছু কাল সময় অতিবাহিত করা দরকার বলে কেউ কেউ মনে করছেন এবং এর পিছনে কারো কারো ইঙ্গিত আছে বলেও আমরা সন্দেহ। এই জন্য নির্বাচনী প্রক্রিয়াটাকে যত বেশি পিছিয়ে দেওয়া যাবে, তত বেশি সময় ক্ষেপণ করা যাবে, তত বেশি ওই রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিত করার একটি প্রক্রিয়া অবতীর্ণ হওয়া যাবে, দল ভাঙার একটি খেলা অবতীর্ণ হওয়া যাবে এবং সরকারকে ব্যবহার করে, সরকারকে ব্যবহারের সদ্ব্যবহারে বিভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক সুবিধা, প্রশাসনিক সুবিধা গ্রহণ করে রাজনৈতিক গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারলে কিছু দলছুট, সুবিধাভোগী, আওয়ামী লীগ বিতাড়িত এবং প্রত্যাখ্যাত লোকজনকে দলের মধ্যে এনে তাদের যুদ্ধে অংশগ্রহণ করা। আপনার বক্তব্য পরিষ্কার। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আমি 1 মিনিটের জন্য যেতে চাই। যেই সুনির্দিষ্টভাবে যে কথাটি তিনি বলছিলেন যে আজকে বিএনপি মহাসচিব বলেছেন আবার যে নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটি আশঙ্কা কাজ করছে বা যেই সময় বলা হয়েছে সেই সময় হবে না, সেটিকে আপনি কতটা আপনার কতটা যৌক্তিক মনে হচ্ছে? দেখুন, গতকাল আমরা তো নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে। আমি ওইখান থেকে বেরিয়ে যে কথা বলেছি সেটাই বলি। প্রথমে বলেছি আমরা দেখলাম যে ওনাদের প্রস্তুতি আছে, সুতরাং সরকার যদি খালি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচন যত সময় কেন যত দ্রুততম সময় সংস্কার করেই করা সম্ভব। কিন্তু আমি তো দেখতেছি সংকট তৈরি করছে সরকার নিজেই। সব দলের সাথে যে বৈঠকটা করলো সেইখানকার সাধারণভাবে কি মত প্রতিফলিত হলো যে আগে সংসদ নির্বাচন করা দরকার, অধিকাংশই বলল, কিছু কয়েকটা দল ছাড়া। কিন্তু পরের দিন দেখলাম একজন উপদেষ্টা তিনি হঠাৎ করে বললেন, হঠাৎ করে না, আগে নানা সময় এরকমই বলেন যে আগে স্থানীয় নির্বাচন, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তারপরে বললেন ওরা যদি কি মাপটাপ চেয়ে আসে তাহলে করতে পারবেন। তার মানে তো সন্দেহ তো সরকার নিজেই সেই বক্তব্য থেকে সরে এসেছেন, ওই ধাক্কা খেলে সরে আসে, এটা মূল্যহীন। এইটা হচ্ছে আসলেই সংকটকেই তারাই জিয়ে রাখছে। সুতরাং সরকার যে কাজগুলো করছে, আমি যদি নির্বাচনের প্রশ্ন বলেন, এই যে দেখেন প্রথম পার্টে যে আলোচনা করলাম যে আপনি গণতন্ত্র তো হুট করে হবে না, আকাশ থেকে পড়বে না।
আপনার যে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের মধ্যে আমরা ছিলাম, সেইখান থেকে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে গেলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সহ আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজটাকে ধীরে সুস্থে অগ্রসর করতে হবে। কিন্তু সরকার এখন পর্যন্ত নিজেই সংশয় তৈরি করে রাখছে বলেই কিন্তু অপশক্তি সুযোগ পেয়ে যাবে আমাদেরকে নতুন করে সংকটে ফেলার। জি জনাব সারোয়ার তুষার, কোন প্রসঙ্গে? এই যে এই শিবিরের প্রসঙ্গটি নিয়ে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি 1 মিনিট সময় দিতে পারবো আর আপনাকে। না, শিবিরের প্রসঙ্গে আমি যা বলার আমি বলেছি আমার ধারণা, কিন্তু এখানে কয়েকটা প্রসঙ্গ এসেছে। দেখেন, বিএনপির অনেকগুলো কথা কন্ট্রাডিক্টরি। প্রথমত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি, যদি এটা হয় যে, প্রথমত আমি মনে করি যে এই সরকারের ওই সক্ষমতাই নাই কোনো একটা গোষ্ঠীকে, কোনো ছাত্রদেরকে একটু পৃষ্ঠপোষকতা করে একটা দল গড়ে দেবে, ওই সক্ষমতাই নাই এই সরকারের। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি সরকারের থেকে রাজনৈতিক দল করাটা খারাপ, অবশ্যই এটা খারাপ, তাহলে সরকার রাজনৈতিক দলে থেকে সরকারকে প্রভাবিত করা, চাপ প্রয়োগ করা এবং একটা জিনিস হতে না দেয়া, এটাও খারাপ। বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে দাবি উঠেছে জনগণের তরফ থেকে, তাহলে কি করবে সরকার? যা করবে না, সরকার তা করবে না। আপনি আপনার দাবি জানাবেন, কিন্তু আপনি যদি এমন হয় যে আপনি বেঁকে বসার কারণে কোনো একটা কাজই হচ্ছে না, প্রোক্লেমেশন হচ্ছে না কেন? সরকার বলল সরকার প্রোক্লেমেশনের দায়িত্ব নেবে এবং বিএনপি, এটা কিন্তু বিএনপির চাপেই তখন ছাত্ররা প্রোক্লেমেশনটা দেয় নাই। এটা তো এক ধরনের প্রতারণা হয়েছে এবং এটা হয়েছে বিএনপি সহযোগিতায়। বিএনপি রাষ্ট্রপতির ব্যাপারে যখন জনগণ সিদ্ধান্ত নিল তখন তারা বললো যে না, এটা করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি তার মানে রাজনৈতিক দল হয়ে বিএনপি, আপনি সরকারের সমালোচনা করেন, প্রিন্স ভাই সরকার সমালোচনা করছেন না, আমরা করি না এখানে এসে, সেটা এক ব্যাপার। কিন্তু আপনি যদি বলেন যে আমার দাবিটাই, যে যদি যেমন ধরুন যে তারা বললো যে বাধা দেবো আমরা, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় আমরা বাধা দেবো, আমরা ভোট বর্জন করবো, এগুলো তো থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ। এবং তারা বলেছে 5 তারিখের আগের মতো আমরা আন্দোলন করবো। আমরা কি 5 তারিখের আগের মতো পরিস্থিতিতে আছি? আবার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আসলে কোন দল কিসে। আচ্ছা, একটা দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি মনে করি যে বিএনপি যেটা বলছে বারবার, বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে যথেষ্ট পরিমাণ আন্তরিক না। কারণ পরিষ্কার রোডম্যাপ সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, চার্টার হয়েছে, ঐক্যমত্য কাউন্সিল হয়েছে এবং বলেছে কোন টাইমে নির্বাচন হবে। তবু বারবার এই যে সংস্কারের, দেখুন বিএনপির ফ্রেমিংটা এরকম, সংস্কারের নামে পরিষ্কার রোডম্যাপ আসলে এসেছে কিনা না, আমি তো মনে করি এসেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আপনি কি আপনার চাপে, রাজনৈতিক দলগুলো চাপে ওই ইয়ে থেকে জুন থেকে ডিসেম্বরে নিয়ে এসেছে। এখন যদি বলেন যে অমুক ডেটে অমুক সময় অমুক হবে, এটা এতটাই হওয়া উচিত না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামী রবিবার রাত 11:30 আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।